আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি দশম শ্রেণীর অধ্যায় 2-এর গতির গ্রাফ সংক্রান্ত একটি সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমার ক্লাস নম্বর হচ্ছে 2 এবং আমার ফোন নম্বর এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা যদি ক্লাসটি বুঝতে না পারো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। চলো আমরা দেখে নিই যে সৃজনশীল প্রশ্নটি কী আছে। সৃজনশীল প্রশ্নে এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ। গ্রাফের হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ। তার মানে সময় বনাম বেগের একটা কি গ্রাফ। এখন এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে OA, AB এবং BC তিনটা অংশে ভাগ করা আছে। যেমন OA একটা অংশ, AB একটা অংশ এবং BC একটা অংশ, এবং অপর একটি রেখা আছে হচ্ছে OD। তার মানে এই যে রেখা দুটার মধ্যে কিভাবে দূরত্ব এবং সরণের বা দূরত্বের সম্পর্ক আছে সেটা আমরা এখন দেখব। তার আগে দেখি সৃজনশীল প্রশ্নগুলো কি আছে। ক নম্বরে আছে হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে। খ নম্বরে আছে দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি, ব্যাখ্যা করো। দূরত্ব এবং সরণ সর্বদা সমান হবে কি না এটা আমরা ব্যাখ্যা করব। এরপরে বলা আছে যে BC অংশের ত্বরণ কত হবে, কারণ B থেকে Cতে যখন একটা বস্তুর বেগ হবে এই অবস্থায় ত্বরণটা কত হবে। এবং বলা হচ্ছে OABC এই অংশটুকুর দূরত্ব ও OBD এই অংশের দূরত্বের কোন দূরত্বটা সমান হবে বা দূরত্ব কম বেশি হবে কিনা সেটা আমরা এর গাণিতিকভাবে বের করব। যে OABC এই দূরত্ব এবং OBD এই দূরত্বের মধ্যে কোন দূরত্বটা বেশি হবে। তো আমরা প্রথমে দেখে নেই ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে কি বলা আছে। ক নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে। আমরা জানি যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, কারণ রাশির হচ্ছে দিক বিবেচনায় রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্কেলার রাশি, একটা কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলে, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় সেই সকল রাশিকে বলা হয় কি ভেক্টর রাশি। তার মানে যে সকল রাশিকে প্রকাশ করতে সকল রাশিকে প্রকাশ করতে মান ও দিক যে সকল রাশিকে প্রকাশ করতে মান এবং দিকের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। এখানে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, কিন্তু স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য হচ্ছে যে স্কেলার রাশিতে শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। ভেক্টর রাশিতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। একটা বস্তু কোন দিকে যাচ্ছে এই দিকটা উল্লেখ করতে হবে, তাহলেই রাশিটা হবে কি ভেক্টর রাশি। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি ভেক্টর রাশি কি কি। যেমন সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এরপরে হচ্ছে বল একটা কি ভেক্টর রাশি। এরপরে হচ্ছে তড়িৎ তীব্রতা, একটা হচ্ছে কি ভেক্টর রাশি। তার মানে এই প্রত্যেকটা ক্ষেত্রেই দিকের প্রয়োজন হয়। দিক প্রয়োজন হওয়ার কারণে এই রাশিগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো এখন চলো দেখে নেই যে দ্বিতীয় প্রশ্নটি কি আছে। খ নম্বর প্রশ্নে আছে দূরত্ব ও সরণ সর্বদা সমান হবে কি, ব্যাখ্যা করো। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখন জেনে নেব। আচ্ছা, দূরত্ব এবং সরণ। দূরত্ব কাকে বলে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই বলা হয় কি দূরত্ব। কোনো একটা বস্তু যে কোনো দিকে যেতে পারে, তার অবস্থার পরিবর্তনটাই হচ্ছে কি দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট দিকে তার অবস্থার পরিবর্তন। এখানে হচ্ছে একটা নির্দিষ্ট দিক ছাড়াই একটা কি নির্দিষ্ট দিকে। তাহলে এখানে বলা আছে দূরত্ব এবং সরণ সর্বদা একই রাশি হবে কি বা সমান হবে কি না। দূরত্ব এবং সরণ একই হবে যদি দূরত্ব এবং সরণ একটা সরলরেখা বরাবর অতিক্রম করে। যেমন A থেকে B, যেমন A
বি, এ বিন্দু থেকে কোনো একটা বস্তু যদি চলতে থাকে এবং বি বিন্দুতে যদি এসে পৌঁছে, তাহলে এর দূরত্ব হবে এবং সরণ কী হবে? সমান। সরলরেখা বরাবর দূরত্ব এবং সরণ সমান হবে, সরলরেখা ছাড়া অন্য যে কোনো দিকে গেলেই বস্তুর দূরত্ব এবং সরণ সমান হবে না। কারণ এই বস্তুটাই যদি ঠিক এই বরাবর এখানে আসে, তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত এই সরাসরি যে দূরত্বটা এ থেকে বি, এই সরাসরি দূরত্বটাই হচ্ছে কি? বস্তুর সরণ। সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব এ থেকে বি, এটা হচ্ছে কি? সরণ। আর সম্পূর্ণ পথটা যখন আসবে, এই সম্পূর্ণ পথটা হচ্ছে কি? দূরত্ব। ঠিক আছে? এই সম্পূর্ণ পথটা আসতে যে অবস্থার পরিবর্তন হবে সেটা হচ্ছে কি? তার দূরত্ব। তাহলে দূরত্ব শুধু একমাত্র সরলরেখা বরাবরই যদি বস্তুটা যায়, এই ক্ষেত্রে দূরত্ব এবং সরণ সমান হবে, তাছাড়া কোনো ক্ষেত্রেই দূরত্ব এবং সরণ সমান হবে না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, যদি একটা বস্তু বৃত্তাকার পথে যায়, তাহলে এই ক্ষেত্রে সরণ এবং দূরত্বের কীরকম পরিবর্তন হবে? যেমন একটা বৃত্ত, যেমন এই বৃত্ত কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্র থেকে দেখো এ বিন্দু থেকে একটা বস্তুকে যদি চলতে শুরু করে, তাহলে এই বস্তুটা সম্পূর্ণ পথ ঘুরে যদি আবার এ বিন্দুতে আসে, একটা বস্তু এ বিন্দু থেকে সম্পূর্ণ পথ ঘুরে পুনরায় যদি এ বিন্দুতে আসে, তাহলে বস্তুটির সরণ হবে কত? 0। কিন্তু এই বস্তুটার দূরত্ব হবে কত? এই বৃত্তের পরিধির সমান, তার মানে 2πr। যদি এই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এর ক্ষেত্রে এর দূরত্ব হবে সম্পূর্ণ পথটা বা 2πr। কিন্তু এই বস্তুটা যদি এ বিন্দু সম্পূর্ণ পথ ঘুরে যেতে আবার পুনরায় এ বিন্দুতে আসে, তাহলে এর সরণ হবে কত? 0। কারণ এর সোজাসুজি দূরত্ব বা এ বিন্দু থেকে পুনরায় এ বিন্দু পর্যন্ত এর দূরত্ব হচ্ছে কত? 0, সরণ হচ্ছে 0। আবার এই বস্তুটা যদি এ বিন্দু থেকে যাত্রা করে ঠিক বি বিন্দুতে আসে, এ বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে বি বিন্দুতে আসে, তাহলে এই বস্তুটার দূরত্ব হচ্ছে এ থেকে বি, তার মানে কি? এই চাপের সমান, এ বি চাপের সমান। কিন্তু এই বস্তুর সরণ হবে এ থেকে বি, তার মানে এটা এ থেকে বি সরাসরি যে দূরত্বটা, এটা হচ্ছে কি? এই বস্তুর সরণ। তাহলে মনে রাখতে হবে, একটা বস্তু এ থেকে সম্পূর্ণ পথ বি বিন্দু হয়ে আবার যদি সি বিন্দুতে আসে, তাহলে এর সরণ হবে 2r, তার মানে r প্লাস r হবে কত? 2r। আর এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এর দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক, তার মানে 2πr ভাগ কত? 2 সমান πr। এইভাবে বৃত্তাকার পথের ক্ষেত্রে দূরত্ব এবং সরণ মনে রাখবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সরণ আর হচ্ছে দূরত্ব কেন সবসময় একরকম হবে না বা সমান হবে না। এখন আমরা দেখে নেই গ নম্বর প্রশ্নের উত্তর, বা গ নম্বর প্রশ্নে কি বলা আছে। গ নম্বর প্রশ্নে এখানে বলা আছে বিসি অংশের ত্বরণ কত। এখানে বি থেকে সি এই অংশের ত্বরণ কত, ত্বরণ কত হবে সেই ত্বরণটুকু আমরা নির্ণয় করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা দেখব। যেহেতু বি বিন্দুটা হচ্ছে কত? 40 এই স্কেলে আছে, কারণ 40 হচ্ছে কি? এটা হচ্ছে কি? বস্তুটার বেগ। আর বি বিন্দু আছে হচ্ছে ঠিক 5 সেকেন্ড সময়ের ভিতরে। তার মানে বি বিন্দুতে আমরা দেখে নিই যে দেয়া আছে বি বিন্দুর বেগ v1 সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই বি বিন্দুর আমরা বেগ পেলাম একটা, তাহলে সি বিন্দু পর্যন্ত যেহেতু বস্তুটি একটা পথে যাচ্ছে, তাহলে সি বিন্দুতে বস্তুটির বেগ কত? সি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 70। তাহলে সি বিন্দুর বেগ v2 সমান হচ্ছে 70 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দুইটা বিন্দু বি এবং সি, এই দুটা বিন্দুতে বেগের পরিবর্তন কত?
বিসিতে বেগের পরিবর্তন হচ্ছে v2 মাইনাস v1, তার মানে 70 মাইনাস 40 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে বি বিন্দুতে সময় কত ছিল? বি বিন্দুতে সময় ছিল হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আবার লিখি যে বি বিন্দুতে সময় t1 সমান সমান হচ্ছে 5 সেকেন্ড। তাহলে সি বিন্দুর সময় কত? এখানে ধরলাম t2, তাহলে সি বিন্দুতে সময় হচ্ছে 7 সেকেন্ড। 7 সেকেন্ড। তাহলে বি বিন্দুর সময় আমরা পেলাম, সি বিন্দুর সময় পেলাম। তাহলে এই বিসি বিন্দুর দ্বয়ের সময়ের পার্থক্য কত? বিসিতে সময়ের পার্থক্য তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি t2 মাইনাস t1, তাহলে 7 মাইনাস 5 সেকেন্ড, তার মানে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা দিলাম ভি। আমরা জানি যে বেগের পরিবর্তনের হারকেই বলা হয় কি? ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনের হার আমরা কিভাবে লিখব? যে বেগের পরিবর্তনের হার হচ্ছে কি ত্বরণ এ সমান সমান ভি বাই টি। তাহলে ভি কত? ভি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বি থেকে সি বিন্দুতে বস্তুটা যখন যাবে তখন তার ত্বরণ হবে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই অবস্থায় বস্তুটির ত্বরণ বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে কি সমত্বরণ বা সুষম ত্বরণে। এখন আমরা দেখে নেই যে পরের প্রশ্নে কি বলছে। ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ও এ বি সি এই যে বস্তুটির অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুটার দূরত্ব কত হবে? তাহলে ও থেকে এতে আসবে, এ থেকে বিতে, বি থেকে সিতে, এবং ও বি ডি এই ক্ষেত্রে বস্তুটির দূরত্ব কত হচ্ছে। তাহলে আমরা এখানে প্রথমে দেখে নিই কোন কোন ক্ষেত্রে বস্তুটি সমবেগে যাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে বস্তুটি সুষম ত্বরণে যাচ্ছে। তাহলে ও থেকে এ এই অবস্থায় বস্তুটির বেগের পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে বস্তুটি বেগের পরিবর্তন হওয়ার ফলে এখানে কি ত্বরণ হচ্ছে। আবার এ থেকে যখন বিতে আসে এই অবস্থায় বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে বস্তুটির ত্বরণ কত? 0 বা ত্বরণ হচ্ছে না। আবার বি থেকে সিতে বস্তুটির কি বেগের পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে বস্তুটির ত্বরণ হচ্ছে। তাহলে ও থেকে এতে বস্তুটির দূরত্ব কত, এ থেকে বিতে বস্তুর দূরত্ব কত এবং বি থেকে সিতে বস্তুর দূরত্ব আমরা লিখতে পারবো। আচ্ছা, ও থেকে ও বিন্দুতে বস্তুর আদিবেগ কত? ও বিন্দুতে বস্তুর আদিবেগ কত? 0। তাহলে এ বিন্দুতে বস্তুর আদিবেগ কত? শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে কত? 40। বি বিন্দুতে বস্তুর শেষ বেগ হচ্ছে কত? 40। সি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে কত? 70। তাহলে আমরা লিখে নেই যে এখানে ও বিন্দুতে বস্তুর বেগ ইউ ইকুয়াল টু u1 সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে ও বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 0। তাহলে এ বিন্দুতে বস্তুর বেগ কত? তাহলে এ বিন্দুতে বস্তুর বেগ v1 সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখানে এটা v1 ধরো, v1 এটা হচ্ছে v2। তাহলে বি বিন্দুতে বস্তুর বেগ, যেহেতু এ আর বি বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, সুতরাং এ বিন্দুর যা বেগ হবে বি বিন্দুর বেগ কী হবে? সেম হবে। তাহলে বি বিন্দুতে বস্তুর বেগ v3 সমান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তাহলে সি বিন্দুতে বস্তুর বেগ কত? তাহলে সি বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 70।
তাহলে V4 ইকুয়াল টু 70 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা দেখি যে ও থেকে এ বিন্দুতে আসতে বস্তুটি সময়ের পরিবর্তন কত হচ্ছে। তাহলে ও থেকে এতে বস্তুর সময়ের পরিবর্তন, ও থেকে এতে সময়ের পরিবর্তন ও থেকে এতে সময়ের পরিবর্তন কত হচ্ছে, ওতে হচ্ছে কি সময় কত 0, এতে সময় কত 2, তার মানে সময়ের পরিবর্তন হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আচ্ছা, তাহলে এ বি এর সময়ের পরিবর্তন কত, এ থেকে বিতে সময়ের পরিবর্তন, তাহলে এই এ থেকে বিতে সময়ের পরিবর্তন হচ্ছে 4 - 2, তাহলে 4 - 2 হচ্ছে 4 - 2 2 সেকেন্ড। আবার বি থেকে সিতে সময়ের পরিবর্তন কত, বি থেকে সিতে সময়ের পরিবর্তন, এখানে সিতে সময়ের পরিবর্তন 7 সেকেন্ড, বিতে হচ্ছে কত 5 সেকেন্ড। 7 সেকেন্ড মাইনাস 5 সেকেন্ড কত হচ্ছে 2 সেকেন্ড। তার মানে এখানে একটু ভুল ছিল, এখানে হচ্ছে 5 হবে, সরি 5 সেকেন্ড, তার মানে এখানে হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা, তাহলে বিসিতে আমরা সময় পেলাম, সব ক্ষেত্রে আমরা সময় পেলাম। তাহলে দেখি আমরা ও এ এই অবস্থানে বস্তুটির সরণ কত হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এই সূত্রটা আমাদের সবারই জানা আছে, গতির সূত্র। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই যে V1 প্লাস V2 ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে সময় আসছে V1 হচ্ছে কত 0, 0 প্লাস 40 ডিভাইড বাই 2 ইন্টু 2, তার মানে হচ্ছে কত 40 মিটার। একইভাবে আমরা পরের অংশটুকু লিখতে পারি যে এ বিতে এর সরণ কত, এটা হচ্ছে ও এ। এখন লিখব এস এ বি। তাহলে এস এ বি একইভাবে আমরা লিখি V2 প্লাস V3 ডিভাইড বাই 2 ইন্টু টি। টি কত এ বি এর সময়টুকু। তাহলে এখানে হচ্ছে 40 প্লাস 40, সরি এখানে দেখো, এখানে মনে রাখতে হবে এ বি অংশে বস্তুটা কি অবস্থা যাচ্ছে, এ বি অংশে বস্তুটার হচ্ছে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগের সূত্রটা আমরা একবারে লিখতে পারি এস এ বি ইকুয়াল টু ভিটি। তাহলে ভিটা কত হচ্ছে V3 যা V2 তো তাই, তাহলে আমরা এখানে লিখতে পারি V3 ইন্টু টি। তাহলে V3 হচ্ছে 40 ইন্টু টি হচ্ছে কত 3, হচ্ছে 120 মিটার। এখন এই ক্ষেত্রে যেহেতু সমবেগে যাচ্ছে আর এই ক্ষেত্রে কি হচ্ছে সুষম ত্বরণে, তার মানে এখানে বেগের পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি এস বিসি। এস বিসি ইকুয়াল টু তাহলে V3 বা V4 প্লাস V3 ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে V3 হচ্ছে 70 প্লাস 40, 70 প্লাস 40 ডিভাইড বাই 2 ইন্টু 2, কারণ বিসি অংশের সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1102 ইন্টু 2, কেটে গেলে টোটাল হয় কত 110। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে ও এ বি সি। তাহলে আমরা লিখতে পারি ও এ বি সি এর মোট দূরত্ব হচ্ছে এস ও এ প্লাস এস এ বি প্লাস এস বি সি। তাহলে এখানে হচ্ছে 40 প্লাস 120 প্লাস 110। তাহলে এখানে হচ্ছে 0, 7,
এত মিটার, 270 মিটার। তাহলে এই দূরত্ব অতিক্রম করে কত? ও থেকে এ থেকে বি, বি থেকে কত? সি পর্যন্ত। এখন আমরা দেখি যে ওডি পর্যন্ত এর দূরত্বটা কত হবে। আচ্ছা, ওডি পর্যন্ত দূরত্ব বের করতে গেলে এর আদি বেগ কত হচ্ছে? এখানে 0, এর শেষ বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এর সময়ের পার্থক্য কত? 7 থেকে 0 কত? 7। ওডি বরাবর আদি বেগ ইউ সমান হচ্ছে 0, তাহলে শেষ বেগ কত হচ্ছে? 50 মিটার পার সেকেন্ড। তাহলে ও থেকে ডি পর্যন্ত এর সময়ের ব্যবধানটা কত? সময় টি সময় সমান আমরা লিখতে পারি 7 কত? 0 থেকে শুরু হচ্ছে, তার মানে 7 - 0 সমান কত? 7 সেকেন্ড। তাহলে ও থেকে ডিতে এর দূরত্বটা কত হয়? দূরত্বটা আমরা বের করি, বা সরণটা এস ইকুয়াল টু, কারণ এটা হচ্ছে ও থেকে ডি, এটা সরাসরি দূরত্ব, বা এটাকে আমরা সরণও বলতে পারি। তাহলে ওডি সমান হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এই সূত্র থেকে আমরা সরাসরি কি এর দূরত্বটা বের করতে পারবো। তাহলে বি হচ্ছে 50 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন্টু 7, তাহলে হচ্ছে 25 ইন্টু 7 ইকুয়াল টু লিখতে পারি 175 মিটার। দেখো এই ক্ষেত্রে তোমার ওডি বরাবর ও থেকে ডি এর দূরত্ব হচ্ছে 175, আর ও থেকে এ থেকে বি, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 275। তার মানে কোন দূরত্বটা বেশি হবে? আমরা গাণিতিকভাবে দেখলাম এখানে দূরত্ব বেশি হবে হচ্ছে যে ও এ বি সি এর দূরত্ব ও বি ডি এর দূরত্বের চেয়ে বেশি হবে। তাহলে এটা আমাদের গাণিতিকভাবে প্রমাণ ছিল। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো গ এবং ঘ নম্বর প্রশ্নটা। তো শিক্ষার্থী, আবার অন্য একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।